সবাই কেমন আছেন? আজকে আমি কথা বলবো গণতন্ত্র নিয়ে। গণতন্ত্রকে রক্ষা করতে হবে, গণতন্ত্র ধ্বংসের মুখে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হবে, গণতন্ত্র হারাম কিংবা গণতন্ত্র দেশে কার্যকরী নাই। এই যে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো আমরা প্রতিনিয়ত শুনি গণতন্ত্র রিলেটেড, বা আমাদের দেশ যে গণতান্ত্রিক দেশ এই কথাটা আমরা শুনি, কিংবা কেউ বলে যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আবার অনেকটাই শুনি গণতন্ত্রের মানস কন্যা। এই যে গণতন্ত্র রিলেটেড যত কথা শুনি, এই কথাগুলো নিয়ে আজকে আমি আলাপ করব যে আসলে গণতন্ত্র কি। আজকে ব্যবচ্ছেদ করে দেখব গণতন্ত্রকে, গণতন্ত্রর এপিঠ ওপিঠ সব পিঠ দেখার চেষ্টা করব, এবং আপনাদের সাথে আজকে গণতন্ত্র নিয়ে আলাপ হবে, এর ভালো মন্দ এবং এর কার্যকারিতা, কিংবা কেন এটি ব্যর্থ হলো বা ব্যর্থ হচ্ছে, আদৌ কি এটা ব্যর্থ হচ্ছে নাকি আদৌ এটা সফল। আজকের ভিডিওতে আলাপ হবে গণতন্ত্রের সব পিঠ নিয়ে। সাথে থাকুন। গণতন্ত্র নিয়ে আলাপ করলে আমাদেরকে প্রথমে যেতে হবে ইতিহাসের পাতায়। আমরা দেখতে পাবো যে মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে তার রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত নানা তথ্য কিংবা ব্যবস্থাপনা মানুষ তৈরি করেছে, মানুষ আবিষ্কার করেছে। যেমন রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র কিংবা ফেসিজম, স্বৈরতন্ত্র। আবার আমরা ইসলামিক শাসন ব্যবস্থা কেন্দ্রিক যে খলিফাবাদ বা হচ্ছে সুলতানিয়া শাসনগুলো আমরা দেখতে পাই ইতিহাসের বিভিন্ন পাতায়। এর মধ্যে কতগুলো শাসন ব্যবস্থা শুধুমাত্রই শাসন ব্যবস্থা, আর কতগুলো ইজম হিসাবে বা মতাদর্শ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে মূলত সময়ের প্রয়োজনে এবং বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধান কল্পে বা কোনো নতুন আদর্শের বাস্তবায়ন করতে গিয়ে নতুন নতুন এই রাষ্ট্র ব্যবস্থাগুলো তৈরি হয়েছে। আজকে সবগুলো নিয়ে আলাপ করার সুযোগ নেই, আজকে আমাদের দৃষ্টি শুধুমাত্র গণতন্ত্রের উপরই থাকবে। আমরা গণতন্ত্রকে বোঝার চেষ্টা করব। নগর রাষ্ট্র নাগরিকের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, প্রাচীন গ্রিসের এই ধারণাটাকে ধরা হয় গণতন্ত্রের একদম আদিরূপ এবং মৌলিক চিন্তা। সেই চিন্তা থেকেই পোস্ট ইম্পেরিয়ালিজম টাইমটাতে গণতন্ত্রের আবির্ভাব হয়, এবং গণতন্ত্রই মূলত বর্তমান সময় রাষ্ট্র ব্যবস্থার একটা স্ট্যান্ডার্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্র একই সাথে একটি ব্যবস্থাপনা, একই সাথে একটি ইজম অর্থাৎ একটি মতাদর্শ। অর্থাৎ গণতান্ত্রিক মতাদর্শ বলতে একটা যেরকম বিষয় আছে, একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে একটি রাষ্ট্রীয় ব্যবস্থাও পৃথিবীতে বিদ্যমান। প্রাচীন গ্রিকের যে নগর রাষ্ট্রের সন্ধান পাওয়া যায় এবং সেখানে যাদেরকে নাগরিক বলা হতো, মূলত তারা বর্তমান সময়ের যে গণমানুষ এরকম নাগরিক না, তারা মূলত অভিজাত পরিবারের সদস্য, এবং তার মধ্যে থেকেও শুধুমাত্র পুরুষ সদস্যরাই এই মতামত দিতে পারতেন। অর্থাৎ আমরা প্রাচীন গ্রিকের যে নাগরিক শাসন দেখতে পাই বা যে নগর রাষ্ট্র দেখতে পাই, যেটাকে গণতন্ত্রের আদি রূপ হিসেবে বলার চেষ্টা করা হয়, সেটা মূলত ছিল আসলে অভিজাততন্ত্র, এবং অভিজাতদের মতামতের ভিত্তিতে একটি সিনেট গঠিত হতো, এবং সেই সিনেটের মাধ্যমে মূলত রাষ্ট্রটি পরিচালিত হতো। এবং রাষ্ট্রটির পরিধি কিন্তু খুব ছোট ছিল, অর্থাৎ এটি ছিল শুধুমাত্র নগর রাষ্ট্র, কোনো বিশাল সাম্রাজ্য নয় বা বিশাল রাষ্ট্রও ছিল না। ইতিহাসের পর্যালোচনায় আমরা দেখতে পাই যে পৃথিবীতে মানুষ দীর্ঘ সময় মূলত রাজতন্ত্র বা গোষ্ঠীর শাসনই পেয়েছে। তারা মূলত গণতান্ত্রিক ব্যবস্থা কিংবা অন্যান্য যে ব্যবস্থাপনাগুলোর এত বড় হিস্ট্রি নাই। হ্যাঁ, এর মধ্যে একটি লম্বা সময় আছে, যেটা হচ্ছে ইসলামিক আইডিওলজির উপর প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থা এবং হচ্ছে সুলতানি শাসন ব্যবস্থা। এটাও একটা লম্বা হিস্ট্রি আছে। এর বাদে বড় হিস্ট্রিটাই হচ্ছে মূলত রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, এবং যাকে আমরা মডার্ন ভাষায় বলতে পারি অনেকটা স্বৈরতন্ত্র। এবং এই রাজতন্ত্র বা স্বৈরতন্ত্রের এবং সবচেয়ে নিকৃষ্ট রূপগুলো পাওয়া যায় ইউরোপের ডার্ক এজে, অর্থাৎ যে যুগে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র এবং একই সাথে পোপতন্ত্র অর্থাৎ যে ধর্মীয় শাসন, এই যে একটা ব্লেন্ড ছিল, একটা মিক্সচার ছিল, সেই মিক্সচারটা ছিল হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম অভিজাততন্ত্র বা রাজতন্ত্র, যেখানে আসলে মানুষের মৌলিক কোনো অধিকারের কোনো স্বীকৃতি ছিল না, ন্যায় বিচার বলতে আসলে কিছু ছিল না, এবং হচ্ছে অভিজাততন্ত্র এমন ভাবে জেগে বসেছিল যে বলা হতো যে অভিজাতদের ব্লাড হচ্ছে ব্লু কালার, অর্থাৎ ব্লু ব্লাডের অধিকারী তারা, এমন ভাবে মানে অথচ এটা কোনো বাস্তবতা নাই। অর্থাৎ পুরো রাষ্ট্রটাই কিছু গুটি কয়েক মানুষ, অভিজাত মানুষ, তাদের হাতেই পুরোপুরি নিয়ন্ত্রিত ছিল। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে এনলাইটেনমেন্টের যে যুগ অর্থাৎ রেনেসার যুগে ইউরোপিয়ানরা মূলত এই স্বৈরতন্ত্র থেকে বা এই রাজতন্ত্র থেকে অর্থাৎ পোপতন্ত্র রাজতন্ত্রের যে মিক্সার, এই মিক্সারটা থেকে তারা বের হয়ে আসার চেষ্টা করে। এই চেষ্টা করতে গিয়ে নানা ধরনের বিপ্লব, নানা মতামতের তৈরি এবং নানা রাজনৈতিক যে মতাদর্শ উদ্ভব হয়। সবচেয়ে বড় উদাহরণটা নিই, সেটা হচ্ছে 1789 সালের ফরাসি বিপ্লব। মূলত ফরাসি বিপ্লব পুরো ইউরোপের একটা বলতে পারেন যে জলোচ্ছ্বাস, যে জলোচ্ছ্বাসের মাধ্যমে তাদের আগের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যায়, এবং তারা মূলত একটি নতুন ধারণা তাদের মধ্যে বা নতুন কিছু প্রশ্ন তাদের মধ্যে উঠে আসে। এই প্রশ্নগুলোকেই সমাধান করতে গিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র সহ এরকম অনেকগুলো রাষ্ট্র ব্যবস্থার বা রাষ্ট্র বিজ্ঞানের মতাদর্শ তৈরি হতে থাকে। ফরাসি বিপ্লবের মাধ্যমে নতুন কিছু ধারণা বা নতুন কিছু
প্রশ্ন উঠতে থাকে, যেমন ব্যক্তি স্বাধীনতা, রাষ্ট্রের যে মালিকানা সেটা কি জনগণের নাকি কিছু ব্যক্তির, এবং ব্যক্তির শাসনকে বা গোষ্ঠীর শাসনকে উচ্ছেদ করা, তারপরে হচ্ছে সমস্ত নাগরিকের সমান অধিকার, বাক স্বাধীনতা, নারী অধিকার, শিক্ষার অধিকার, অর্থনীতির সমান অধিকার বা সাম্যতা, এই ধরনের বিভিন্ন দাবিগুলো ফরাসি বিপ্লবের পরেই মূলত ইউরোপিয়ান যে মাইন্ডসেট আপ, সেই মাইন্ডসেট আপের মধ্যে আসতে থাকে। অর্থাৎ এই ফরাসি বিপ্লবী মূলত তাদের মধ্যে এমন একটি বৈপ্লবিক চিন্তা আনে যা তাদেরকে নতুন ধরনের ধ্যান ধারণা এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা খুঁজে নিতে বাধ্য করে। এই হলো আমাদের মোটামুটি ইতিহাসের পর্যালোচনা, যেখানে আমরা খুঁজে পাচ্ছি কেন নতুন রাষ্ট্র ব্যবস্থা বা নতুন শাসন ব্যবস্থা মানুষকে খুঁজে নিতে হলো। এখানে বেশি আমি বিস্তারিত আলাপ করব না। তবে ফরাসি বিপ্লবের পরে দেশে দেশে দাবি উঠতে থাকলো যে আমরা হচ্ছে রাজার শাসন মানি না, আমরা হচ্ছে পোপতন্ত্র মানি না, আমরা কোনো ব্যক্তির শাসন মানি না। তাহলে কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে চলে আসে। সেটা হচ্ছে, তাহলে রাষ্ট্রকে শাসন করবে বা রাষ্ট্র শাসনতন্ত্র কোথা থেকে পাবে, বা সংবিধান কিভাবে তৈরি হবে, সংবিধান কিসের ভিত্তিতে তৈরি হবে, এবং আইনের যে নৈতিক অধিকার বা নৈতিকতার যে ভিত্তি, সেই ভিত্তিটা কোথা থেকে তারা পাবে। এই প্রশ্নগুলো সলভ করতে গিয়েই আসলে তখন তাদের নতুন রাষ্ট্র ব্যবস্থা বা নতুন রাষ্ট্রকল্পের প্রয়োজন পড়ে। আর এখান থেকেই তৈরি হয় গণতান্ত্রিক মূল্যবোধ বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এখন আসুন গণতন্ত্রকে বা গণতন্ত্রের যে শব্দের একটা শাব্দিক ব্যাখ্যাতে যদি আমরা যাই, অর্থাৎ গণতন্ত্র যে ইংরেজি শব্দ ডেমোক্রেসি, সেটা দুইটি গ্রিক শব্দ থেকে উদ্ভব হয়েছে। একটা হচ্ছে ডেমোস, একটা ক্রেটোস। ডেমোস অর্থ জনগণ, আর ক্রেটোস হচ্ছে শাসন। অর্থাৎ গণতন্ত্র বা ডেমোক্রেসি একদম মৌলিক শাব্দিকভাবে তার অর্থই হচ্ছে জনতার শাসন বা জনগণের শাসন। কিন্তু গণতন্ত্র কি আদৌ জনগণের শাসন? গণতন্ত্র কি আদৌ জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়? আসুন আমরা আরেকটু সামনে আগাই এবং দেখতে পাবো গণতন্ত্র কি আসলেই জনগণের শাসন। এখন আসুন আমরা দেখি যে গণতন্ত্র ইজম বা মতাদর্শ হিসাবে আসলে কি চায় বা কি দাবি করে। গণতন্ত্র তার ইজম বা আদর্শ হিসাবে প্রথমেই যে দাবিটা করে সেটা হচ্ছে রাষ্ট্রের মালিকানা জনগণের এবং শাসক নির্বাচন করার ক্ষমতা জনগণের। জনগণের ব্যক্তি স্বাধীনতা থাকবে, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধকে এবং বহুমতকে এবং মতের বিরোধিতা করাকে আইনগত স্বীকৃতি থাকতে হবে, এবং রাষ্ট্র জনগণের উপরে কোনো মতামত চাপিয়ে দিবে না। জনগণের হাতে সংবিধান কিংবা রাষ্ট্র পরিচালনা করার সম্পূর্ণ ক্ষমতা থাকতে হবে। সংবিধান পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা জনগণের কাছে থাকবে, এবং জনগণ হবে রাষ্ট্রের সম্পদের মালিক। অর্থাৎ যদি আমরা সামগ্রিকভাবে বলার চেষ্টা করি, এখানে জনগণের একটা সার্বভৌম ক্ষমতাকে প্রতিষ্ঠিত করা হয় গণতন্ত্রের যে আদর্শ মধ্যে। অর্থাৎ গণতান্ত্রিক আদর্শ বা গণতান্ত্রিক মূল্যবোধ বলতে আমরা মূলত বুঝবো জনগণ কেন্দ্রিক বা জনগণকে এম্পাওয়ার করা একটি মতামত, যেখানে জনগণই সবার আগে এবং জনগণের চয়েসটাইকে সবার আগে আপনাকে গুরুত্ব দিতে হবে। তবে এখানে কিন্তু জনগণ বলতে সংখ্যাগরিষ্ঠ জনগণ, অর্থাৎ গণতন্ত্র মৌলিকভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের উপর ভিত্তি করেই পরিচালিত হবে। এবং এগুলো হচ্ছে গণতন্ত্রের একদম ক্লাসিক যে আদর্শগুলো, সেই আদর্শগুলো। তবে গণতন্ত্রের কিছু লিবারেলিজম গণতান্ত্রিক আদর্শের সাথে অ্যাড হয়েছে, যেটা আরো বেশি বিস্তৃত, আরো বেশি ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে স্বীকৃতি দেয়। তবে এটা আমার এখন আজকের এই আলাপের প্রেক্ষাপটের বাইরে। এখন আমরা দেখব গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা হিসাবে, অর্থাৎ ইজম নয় বরং ক্রেসি হিসাবে, একটা ব্যবস্থাপনা হিসাবে তার কি দাবি আছে। তার প্রথম দাবি হচ্ছে জনগণ সরকার তৈরি করবে, সরকারের জনগণের প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে, নির্দিষ্ট সময় পর পর শাসক পরিবর্তিত হবে, সংসদ থাকবে, যে সংসদে জনগণ প্রতিনিধি পাঠাবে, এবং সংসদ থাকবে আইন প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। প্রশাসন বিভাগ এবং আইন বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে, পৃথক হবে। একটি স্বাধীন আইন ব্যবস্থা থাকবে, যেখানে যে কোনো ব্যক্তিকেই আইনের আওতায় আনার সুযোগ থাকবে। রাষ্ট্র মানুষের অর্থাৎ জনগণের মৌলিক অধিকার সমূহকে স্বীকৃতি দিবে এবং তা পূরণ করার চেষ্টা করবে, এবং রাষ্ট্র যে আইনই করবে সেটা হচ্ছে জনগণ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতেই তৈরি করবে। মুক্ত অর্থনীতিকে স্বীকৃতি দিবে, বহুমত এবং ব্যক্তির মতামতকে শ্রদ্ধা করবে, এবং জনগণের উপরে কম নজরদারি করবে, অর্থাৎ পুলিশিং রাষ্ট্র হবে না, এবং সর্বোপরি প্রাতিষ্ঠানিকভাবে শাসকদের কাছে জবাবদিহিতা চাওয়ার একটি ব্যবস্থা থাকে। এগুলো হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা হিসাবে গণতন্ত্রের মৌলিক গুণসমূহ। অর্থাৎ আমরা এখন দেখলাম গণতন্ত্র ইজম হিসাবে কেমন এবং গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা হিসাবে কেমন। তো আমরা তো এতক্ষণ অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, এখন আমরা দেখার চেষ্টা করব গণতন্ত্রের সমস্যাগুলো কি, যে সমস্যাগুলোর কারণে গণতন্ত্র সারা পৃথিবীতে এখনো যে তার মৌলিক নীতি বা যে তার দাবি, সেই দাবিগুলো প্রতিষ্ঠা করতে পারে নাই। যদি একদম প্রথম মৌলিক সমস্যাকে আমি চিহ্নিত করার চেষ্টা করি, সেটা হচ্ছে যেহেতু গণতন্ত্র মৌলিকভাবেই সংখ্যাগরিষ্ঠ মতকে প্রাধান্য
দিবে, সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই সে আইন প্রণয়ন করবে এবং আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী থাকবে। সুতরাং সংসদ সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে যে কোনো বিধ্বংসী মতামত বা নৈতিকতা বিরোধী যে কোনো আইন প্রতিষ্ঠিত করতে পারে, তৈরি করতে পারে এবং প্রচলিত যে কোনো ভালো আইনকে নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ এখানে সংসদকে সম্পূর্ণ ওপেন চেক দেওয়া আছে, অর্থাৎ সংসদের কাছে কোনো নৈতিক মানদণ্ড দেওয়া নাই, কোনো নীতি নৈতিকতার ভিত্তি দেওয়া নেই। শুধুমাত্র জনগণ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতম কিছু মানুষের চাহিদার ভিত্তিতেই সংসদ যে কোনো আইন প্রণয়ন করতে পারে, এরকম একটি ওপেন চেক তাকে দিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে গণতন্ত্রের ব্যবস্থারই আমার মতে সবচেয়ে বড় সমস্যা। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে গণতন্ত্রকে যদিও বলা হয় যে এটা জনগণের শাসন, কিন্তু এখানে দেখা যাচ্ছে দিন শেষে এটা কিছু দলের শাসন হিসাবে প্রতিষ্ঠিত হয়। এবং আমরা যদি পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো বেশিরভাগ রাষ্ট্রে মাত্র 2টা হচ্ছে দল প্রতিষ্ঠিত আছে যারা পর্যায়ক্রমিকভাবে ক্ষমতায় আসে। অর্থাৎ রাষ্ট্র যদিও বলতেছে এটা একটা জনগণের শাসন, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে এটা মূলত দলের শাসন। এবং দলগুলো হচ্ছে তাদের প্রতিনিধিকে নির্বাচন করে এবং সেই প্রতিনিধিগুলোকেই জনগণ ভোট দেয় এবং তারাই সংসদে যায়, তারাই হচ্ছে আইন প্রণয়ন করে। সুতরাং স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচন করতে না পারাটা গণতান্ত্রিক ব্যবস্থার আরেকটি বড় দুর্বলতা। এবং আরেকটি বড় সমস্যা হচ্ছে গণতন্ত্র মূলত সংখ্যাগরিষ্ঠের স্বৈরতন্ত্র, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মতামতই দিবে সেই মতামতই এখানে পাশ হবে। এখানে ন্যায্যতা বা গ্রহণযোগ্যতার মাপকাঠি নাই, বরং মাপকাঠি হচ্ছে শুধুমাত্র মতামত। এবং একটা দেশে সাধারণত বেশিরভাগ মানুষই রাজনৈতিকভাবে অসচেতন থাকে এবং তাদের শিক্ষার হার কম থাকে, ফলে খুব সহজেই দলগুলো প্রপাগান্ডা ছড়িয়ে এই অর্ধশিক্ষিত অসচেতন মানুষগুলোকে তার দলে ভিড়িয়ে তার যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে। সুতরাং এই যে সংখ্যাগরিষ্ঠের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হলো, এই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু দেশে আরেকটি নতুন বিভাজন তৈরি হয়, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ। জাতিগত, ধর্মীয় বা আদর্শগতভাবে সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ জনগণের শাসন না হয়ে তখন এটা হয়ে যায় সংখ্যাগরিষ্ঠের শাসন। ফলে জনগণ নয়, ক্ষমতা ভোগ করে ওই গোষ্ঠী বা ওই দলগুলোই। গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু সকল নাগরিকের মতামতের মান একই, ফলে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষিত, একজন সচেতন, একজন অশিক্ষিত, একজন মূর্খ, একজন অসচেতন মানুষের সবার ভোটের পাওয়ার সমান। সুতরাং এই মানুষগুলোকে সহজে ম্যানিপুলেট করা যায়, সহজে প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের ভোটকে অর্জন করে যে কোনো দল যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিতে পারে। এর পাশাপাশি গণতন্ত্রের 4 পিলার বলা হয় সংবাদপত্রকে, অথচ সংবাদপত্রের মালিকানা আবার থাকে অলিগারদের, এবং অলিগারদের সাথে থাকে রাজনৈতিক দলগুলোর সংযোগ। এবং রাজনৈতিক দলগুলো মূলত যা চায় অলিগাররা তাদের সংবাদপত্রে ঠিক সেই ধরনেরই মতামত প্রচার করে। ফলে জনগণের মতামতের বহিঃপ্রকাশ না হয়ে বরং সংবাদপত্রগুলো নতুন মতামত তৈরি করে এবং জনগণকে সেই মতামতের দিকে ধাবিত করার চেষ্টা করে। এই পুরো সিস্টেম, অর্থাৎ যেখানে সংখ্যাগরিষ্ঠের স্বৈরতন্ত্র, যেখানে সংখ্যাগরিষ্ঠ মতামতই সব, যেখানে নৈতিকতার কোনো ভিত্তি নাই, যেখানে সবার ভোটের মান সমান, যেখানে সংবাদপত্র হচ্ছে মানুষের মতামতকে প্রকাশ না করে মতামত তৈরি করে, অর্থাৎ এই পুরো সিস্টেমটাই কিন্তু পরিশেষে একটি স্বৈরতন্ত্র বা ফেসিবাদেই কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। এই জন্য আমরা বর্তমান সময়ের যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দেখতে পাই স্বৈরতন্ত্রের উদ্ভব, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাতেই স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটে, যার প্রমাণ হচ্ছে বাংলাদেশ, ভারত সহ অন্যান্য বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে, যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দলগুলো স্বৈরতন্ত্রের মতো করেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাম্য, স্বাধীনতা, মর্যাদা, সকল নাগরিকের সমান মতামত, জনতার শাসন, এই যে জনপ্রিয় যে চাহিদাগুলোকে ধারণ করে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, প্রায়োগিক ক্ষেত্রে সেই গণতন্ত্র সেই জিনিসগুলোকে মূলত ধারণ করতে পারেনি। এমনকি পৃথিবীর কোনো দেশে গণতন্ত্র মৌলিকভাবে যে দাবিগুলো সে মানুষের কাছে প্রকাশ করে সেগুলো নিয়ে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইবারের মতে গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যা পৃথিবীর কোনো জায়গায় পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি।